স্বাগত ব্যবসা পাতি সারাদিনে সাথে আছে বিষয় বিষয়টি শুরুতেই দেখে নেব ঢাকার পুঁজিবাজার ইন্ডেক্সের মুভমেন্টটা কেমন রয়েছে। আজকে সপ্তাহের চতুর্থ কার্যদিবস আমরা দেখতে পাচ্ছি একটা ওঠানামার মধ্য দিয়ে ডিএসসি লেনদেনের অবস্থান। এই মুহূর্তে ডিএসসির প্রধান সূচকটি গতকালকের তুলনায় 31.84 পয়েন্টের মতো কমে 4747 পয়েন্টে রয়েছে। পাশাপাশি অন্য দুটো সূচকের ক্ষেত্রে ডিএস30 সূচকটির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ডাউন ট্রেন্ড 9.46 পয়েন্টের মতো কমে 1803 পয়েন্টে এবং সরিয়া সূচক ডিএসসি এস ইন্ডেক্সটি 6.55 পয়েন্টের মতো কমে 1136 পয়েন্টে। মোট লেনদেন 123 কোটি টাকা ছাড়িয়েছে এই মুহূর্তে ঢাকার পুঁজিবাজারে। হাত বদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগ রয়েছে দর হারানো তালিকাতে। 184টি দর হারিয়েছে, 48টি দর বেড়েছে। শুধুমাত্র শেয়ারগুলোর ক্ষেত্রে 51টি দর বেড়েছে, 194টি দর হারিয়েছে এবং মিউচুয়াল ফান্ডগুলোর ক্ষেত্রে 16টি ফান্ডের দর কমলেও 5টি ফান্ডের দর বেড়েছে। এই ছিল এখনকার মতো সূচক এবং লেনদেনের সব শেষ চিত্র। জানিয়ে রাখি, ব্যবসাপাতি অনুষ্ঠান চলাকালে আপনারা আপনাদের মতামত এবং প্রশ্ন পাঠাতে পারবেন এসএমএস এর মাধ্যমে। আর এসএমএস পাঠাতে BIZO লিখে স্পেস দিন, এরপর আপনার নাম লিখে মতামত এবং প্রশ্ন পাঠিয়ে দিন 16232 নাম্বারে যে কোনো মোবাইল অপারেটর থেকে। পুঁজিবাজার নিয়ে আলোচনার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোশাররফ হোসেন। চলে যাচ্ছি তার কাছে। জনাব মোশাররফ হোসেন, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। কেমন আছেন? So far, so good. শুরুতেই জানতে চাইবো যে ইন্ডেক্স এবং ট্রানজ্যাকশনটা দেখলেন, কি মনে হচ্ছে, বর্তমান ট্রানজ্যাকশনের অবস্থানটা কেমন মনে হচ্ছে? একটু তো আসলে অ্যাডজাস্টমেন্ট বলবো, কারণ গত মে থেকে তো মার্কেট কন্টিনিউয়াসলি কিন্তু উঠেছে। এখন আপনার কোরবানি ঈদের পরে তো একটু নেগেটিভ কয়েকদিন কিন্তু ইউজুয়ালি থাকে আগে এবং পরে, বিকজ অনেক আপনার ভালো ইনভেস্টররা কিন্তু হজে যায়, সেখান থেকে এসে কিন্তু ট্রেডে পার্টিসিপেট করে। তো এই কারণে হয়তো এখন একটুখানি ডাউনিং লাইক আছে। আশা করি এটা ঠিক হয়ে যাবে। আমরা কিছুদিন ধরে ক্লিয়ারিং সেটেলমেন্ট নিয়ে বেশ কথা শুনছি। শুরুতে জানতে চাইবো যে এই মুহূর্তে আপনার কাছে মনে হচ্ছে কি ক্লিয়ারিং সেটেলমেন্ট আমাদের পুঁজি বাজারের জন্য কতটুকু পজিটিভ? এটা আসলে তো দীর্ঘদিনের চাওয়া পুঁজিবাজারের, এবং এইটা খুব অ্যাক্টিভলি কাজ করছে রেগুলেটর। আইনও হয়ে গিয়েছে। এইটা আইন বলতে ড্রাফট পর্যায়ে, এটাকে চূড়ান্ত করার জন্য যে অপিনিয়ন দরকার বিভিন্ন স্টেক হোল্ডারদের, এটার জন্য আপনার চাওয়া হয়েছে। এটা হলেই তারপরে আশা করি হয়তো এটা অ্যাপ্রুভড হয়ে যাবে এবং ডেফিনেটলি এটা খুব হেল্পফুল। আমাদের এখন বর্তমানে আমরা জানি যে T+2 তে আমরা এখন ট্রেড করছি। জি, এই ক্লিয়ারিং কর্পোরেশনটা যদি হয়ে যায়, আপনার কাছে কি মনে হয় যে এটা T+0 তে আনা সম্ভব আমাদের ট্রেডিং সিস্টেমটা? হ্যাঁ, পসিবল। কারণ আমাদের এখন যেটা আপনার ট্রেড সিস্টেম অ্যান্ড দেন দি আপনার ট্রানজেকশন, মানিটারি ট্রানজেকশন, এটা হতে গেলে ব্যাংকিং চ্যানেলে তো আপনার টাকাটা যেতে হবে, দেন শেয়ারটা আমার পেতে হবে। তো এইটা আপনার ক্লিয়ার করতে গেলে 2 দিন সেফলি সময় লাগে বিকজ অফ আপনার ব্যাংকিং ক্লিয়ারেন্সের জন্য। সেটাকে যদি অনলাইনে একেবারে আপনার লাইভ করে দেওয়া যায় এবং সাথে সাথে যদি টাকাটা ক্লিয়ার করানো যায়, শেয়ার তো আপনার অনলাইনে সিডিবিএল এর কাছে আছেই, তখন একটা হাউস থেকে আরেকটা হাউসে আপনার এটাকে সেলেবল করে দিতে পারবে। এখন তো যাচ্ছে শেয়ারটা নন সেলেবল থাকছে, বাট টাকাটা যখন ক্লিয়ার হয়ে যাবে তখন এটা সেলেবল হচ্ছে। তো এই কাজটা আপনার T0-তে পসিবল, যদি আপনার টাকাটা একেবারে অন দি ট্রেডিং ডে এটাকে ক্লিয়ার করানো যায় এবং সেটা পসিবল। সেক্ষেত্রে ডিএসসি সক্ষমতার জায়গাটাতে কি ধরনের অগ্রগতি দরকার বলে আপনার মনে হয়? এইটা তো আসলে ক্লিয়ারিং কর্পোরেশন তো সেপারেট কোম্পানি হবে। এখন তো ডিএসসি অ্যান্ড সিএসসি করছে, ইউ মাস্ট নো, এবং আপনার বন্ড টি বন্ড অ্যান্ড টি বিলগুলো বাংলাদেশ ব্যাংকের ক্লিয়ারিং থেকে করছে। তো ক্লিয়ারিং কর্পোরেশন যখন হবে তখন ডেফিনেটলি এটা আসলে একটা সিনার্জি বা একটা কালেকটিভ একটা এফার্ট লাগবে। আপনার ব্যাংকগুলো যেন আপনার খুব কুইকলি আপনার টাকাটা ক্লিয়ার করে দিতে পারে সেলারের অ্যাকাউন্টে ফ্রম দি বায়ার অ্যাকাউন্ট। সেই কুইকলি করতে গেলে আপনার বাংলাদেশ ব্যাংকের প্রয়োজন হবে। আদার ব্যাংকসগুলোর আপনার ওই অনুযায়ী রোল করার প্রয়োজন হবে। ওগুলো যদি ক্লিয়ারিং কর্পোরেশন এনশিওর করতে পারে, ডেফিনেটলি এটা আপনার এক্সপিডাইট করবে এবং সেটার উদ্দেশ্যেই কিন্তু সেপারেটলি এই ক্লিয়ারিং কর্পোরেশনটা করা। সিডিবিএল এর চার্জটাতে আমি একটু আসতে যাচ্ছি। সেটা হচ্ছে, আপনি জানেন যে যে সময় আমাদের সিডিবিএল এর চার্জ বর্তমানে এখন যেটা রয়েছে এটা ধার্য করা হয়েছিল, সেই সময় আমাদের ট্রানজ্যাকশনের অবস্থান বেশ ভালো ছিল, কিন্তু এখন আমাদের ট্রানজ্যাকশন যে লেভেলে নেমে এসেছে সেখানে কিন্তু আমরা একই চার্জ দিচ্ছি। আপনার কাছে কি মনে হয়, আপনার দৃষ্টিকোণ থেকে এই মুহূর্তে সিডিবিএল এর চার্জটা আমাদের ডিএসসির জন্য কেমন মনে হচ্ছে? এটা তো ডেফিনেটলি হাই।
আপনার এমনি কিন্তু ক্যাপিটাল মার্কেট থেকে ইনভেস্টররা প্রফিট করতে খুব কষ্ট হচ্ছে, অনেকে তো ভালো লস করছে এবং নেগেটিভ ইকুইটি বিকজ অফ চার্জিং দি ইন্টারেস্ট এটা ডে বাই ডে কিন্তু বাড়ছে। তো এটাকে কিন্তু ইচ্ছে করলে আরও কমানো যায়, ইচ্ছে করলে না, এটা কমানো উচিত। এটা আমাদের যারা স্টেক হোল্ডার্স আমরা মার্কেটে আছি, এটা আমরা আর্জ করব টু দি রেগুলেটর, এটাকে যেন আরেকটু ফার্দার রেশন করা হয় অ্যান্ড দেন এটা ফ্রেন্ডলি করা হয় ইনভেস্টার্স এন্ডে। এটা পসিবল, কমানো পসিবল এবং কমানো উচিত হবে। আরেকটা বিষয় আমি আপনার কাছে জানতে চাইবো, ইটিএফ ফান্ড নিয়ে আমরা বেশ কিছু আলোচনা করেছি। এটার একটু প্রারম্ভিকতা জানতে চাইবো যে ইটিএফ ফান্ড এবং মিউচুয়াল ফান্ডের মধ্যে আসলে তফাৎটা কোন জায়গাতে? আসলে আপনার ইটিএফ যেটা, এটা তো আপনার এটাও কাজ হচ্ছে খুব আপনার অ্যাক্টিভ আমাদের রেগুলেটর আগেন, কারণ অনেকগুলো আপনার সিরিজ অফ রিফরমেশন ওনারা তো করছেন। আমরা এটা কিন্তু বারবারই দেখছি ওনাদের ইনিশিয়েটিভসগুলো, এবং আমরা যারা মার্কেটে প্লেয়ার আছি, স্টেক হোল্ডার্স আছি, উই মাস্ট কিপ অন রেকর্ড যে ফিনোমেনাল গ্রোথ হয়েছে, বিশেষ করে এই পলিসি ফর্মুলেশন অ্যান্ড নিউ অ্যাক্ট আপনার প্রমালগেশনের দিক থেকে। তো ইটিএফ যেটা আপনি বলতে চাচ্ছেন, এটা হলো এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। আর মিউচুয়াল ফান্ডটা তো সেটাতেও কিন্তু আপনার, যদি আমি ডিফারেন্সটা বলতে যাই, যেহেতু আপনি জানতে চেয়েছেন, মিউচুয়াল ফান্ড তো একটা ফান্ড, সেটা ইনভেস্টেড হতে পারে বোথ লিস্টেড অ্যান্ড নন লিস্টেড কোম্পানিতে। বাট ইটিএফ যেটা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, সেটা কিন্তু আপনার ক্যান বি ইনভেস্টেড ইন অনলি লিস্টেড সিকিউরিটিজ, যেটা আপনার সেকেন্ডারি মার্কেট, এক্স্যাক্টলি, সেটা কিন্তু মার্কেটকে আরো গতিশীল করতে হেল্প করবে। এবং এই জন্য কিন্তু এটাকে সিরিয়াসলি আমাদের রেগুলেটররা দেখছেন এবং এটা নিয়ে ওনারা স্টাডি করছেন। একটা আইনও কিন্তু আপনার এটা নিয়ে হচ্ছে, আশা করি হয়তো এই বছরের শেষে থাকছে সেখানে। সেখানে এরকম থাকবে যে আপনার এটা হয়তো ওপেন এন্ড যে মিউচুয়াল ফান্ড আছে সেটার মতো হবে, তবে ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড তো মার্কেটে লিস্টেড হয় না অ্যাকর্ডিং টু মিউচুয়াল ফান্ড রেগুলেশন, বাট এইটা কুড বি লিস্টেড, এইটা মার্কেটে লিস্টেড হবে। এবং এখানে আপনার আরও কিছু আপনার যেমন ব্লক ট্রেড হতে পারবে, এবং হয়তো সেখানে একটা মিনিমাম নাম্বার অফ শেয়ারস থাকবে, যে 50,000 শেয়ার মিনিমাম ট্রেড করতে হবে। এর মানে এখানে হচ্ছে ইনস্টিটিউশনাল যে আপনার ইনভলভমেন্ট ইন দি সেকেন্ডারি মার্কেট, সেটাকে আরো বেগবান করার জন্য। এটা কি শেয়ার বাই শেয়ারের আন্ডারে হবে নাকি ইউনিটের আন্ডারে? এটা ইউনিট আকারে হবে। আচ্ছা, ইউনিট আকারে হবে মিউচুয়াল ফান্ডটা, বাট তারা যে ফান্ড যেটা ইনভেস্ট করবে সেটা ইনভেস্ট হতে পারবে শেয়ারে, এবং সেটা অনলি লিস্টেড শেয়ারে হতে হবে। এটা একদিক থেকে যদি আমি চিন্তা করি যে মিউচুয়াল ফান্ডের বিনিয়োগকারীরা সেই জায়গা থেকে কতটা বেশি লাভবান হবে, নাকি ইটিএফ ফান্ডের বিনিয়োগকারীরা সেখানে বেশি লাভবান হবে, এবং রিস্কের জায়গাটা আপনি আপনার জায়গা থেকে একটু এক্সপ্লেইন করবেন যে রিস্কের জায়গাটা আসলে সেটা কোন পর্যায়ে থাকবে? অ্যাকচুয়ালি ওভারঅল মার্কেট যদি কিছুটা রিস্ক ব্যালেন্সড হয়, তাহলে সবার জন্যই তো আপনার রিস্ক কমবে। আর এই ইটিএফটা কিন্তু আপনার ওই রিস্কটাকে কমানোর জন্য, মার্কেটটাকে আরো গতিশীল করানোর জন্য, সেকেন্ডারি মার্কেটটাকে যেন আরো আপনার ভাইব্রেটিং রাখা যায়, সেজন্যই কিন্তু ইটিএফ এর আপনার জন্ম দেওয়া। তো ইটিএফটা হলে ডেফিনেটলি আপনার মার্কেট যখন উপকৃত হবে, তখন সব ইনভেস্টররাই কিন্তু উপকৃত হবে। হ্যাঁ, মিউচুয়াল ফান্ডের একরকমের সুবিধা, হ্যাঁ, অ্যান্ড দেন এই ইটিএফ যেটা, সেটার আরেক রকমের সুবিধা, যেটা আমি বললাম যে এরা লিস্টেড সিকিউরিটিজ নিয়ে কিন্তু ইনভেস্টমেন্টটা করবে, বাট মিউচুয়াল ফান্ড সে লিস্টেড আর নন লিস্টেড বোথ জায়গায় কিন্তু ইনভেস্ট করতে পারবে। জনাব মোশাররফ হোসেন, আপনার কাছে আমি আরেকটা জিনিস জানতে চাইবো, সেটা মিউচুয়াল ফান্ড নিয়ে। আপনি জানেন যে বেশ কিছু মিউচুয়াল ফান্ড, বলতে পারি আমরা যে অনেক পুরনো ভালো কিছু মিউচুয়াল ফান্ড এখন বিএসইসির আইনগত সিদ্ধান্তের কারণে অনেকটা ক্লোজ এন্ডে যেতে হচ্ছে, এবং সে কারণে বিনিয়োগকারীরাও অনেক বিভ্রান্তির মধ্যে রয়েছে। এবং আপনার কাছে, আপনার দৃষ্টিকোণ থেকে কি মনে হয়, এগুলো যদি ক্লোজ এন্ডে চলে যায় এবং নতুন করে রিনিউ না হয়, সেক্ষেত্রে পুঁজিবাজারে বিনিয়োগকারীরা কেমন ক্ষতিগ্রস্ত হবে বলে আপনার ধারণা? এটা আসলে যে ফান্ডগুলো নিয়ে আসলে বিনিয়োগকারীদের অ্যাসপাইরেশন যে দিস শুড বি এক্সটেন্ডেড, নট টু বি ক্লোজড, তো এটা কিন্তু এক্সটেন্ডেড হয়েছে টু মাই নলেজ, যে মোর দ্যান ওয়ান্স কিন্তু এক্সটেন্ডেড হয়েছে। এখন ফার্দার আপনার এক্সটেন্ডেড হওয়ার জন্য ওদের চাওয়া, দ্যাট ইজ ওই যে ফান্ডটা, সেই ফান্ডটা ওয়েল ম্যানেজড, এরকমটাই বোঝা যায়। তো এটা বিনিয়োগকারীদের চাওয়াটাকে হয়তো আইনে এটা কভার করে কিনা আই ডোন্ট নো। একদিক থেকে আমরা একটু বলে রাখি, সেটা হচ্ছে আপনি জানেন যে আমাদের মিউচুয়াল ফান্ডের বিধিমালাতে যেটা রয়েছে যে একটা ফান্ড কিন্তু 2 বার রিনিউ করতে পারবে। সেক্ষেত্রে কিন্তু আমরা জানি যে এই ফান্ডগুলো বেশিরভাগই দেখা যায় মাত্র একবার রিনিউ হয়েছে, এবং সেই জায়গাতেই আসলে বিনিয়োগকারীরা বেশি
কথা তুলছে যে এই ফান্ডগুলোকে আবারও যেহেতু রিনিউ করার সুযোগ দেওয়া উচিত, আপনি এই জায়গাটাতে কতখানি অ্যাপ্রিশিয়েট করেন? আমি অ্যাগেইন ওইটাই বলবো যে বিনিয়োগকারীদের চাওয়াটা, কারণ মিউচুয়াল ফান্ড একটু কিন্তু খারাপ করেছে লাস্ট আপনার আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো, তবে তার আগে একটি বিরতির সময় হয়ে এসেছে। এই মুহূর্তে নিচে একটি বিরতি, সাথে থাকবেন, ফিরছি এক্ষুনি। স্বাগত আরো একবার বিরতির পরে, সাথে আছে শারমিন সেতু। বিরতিতে যাবার আগে আমরা আলোচনা করছিলাম প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোশাররফ হোসেনের সাথে। ফিরছি আবার আলোচনায়। জনাব মোশাররফ হোসেন, বিরতির আগে আপনি যেটা নিয়ে কথা বলছিলেন, ওই যে ইটিএফ ফান্ড এবং মিউচুয়াল ফান্ড নিয়ে কথা বলছিলেন। হ্যাঁ, যেটা হচ্ছে যে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, এটা হলে মার্কেটের জন্য ডেফিনেটলি ইট উইল বি হেল্পফুল, এবং সেকেন্ডারি মার্কেটের জন্য পার্টিকুলারলি, কারণ আমাদের এখানে তো অনেকগুলো মার্কেট আছে, প্রাইমারি মার্কেট, সেকেন্ডারি মার্কেট, ওটিসি, তো এইটা সেকেন্ডারি মার্কেটের জন্য খুব ভালো কাজে দিবে। এবং এটার রুলটা এখন আন্ডার কনসিডারেশন, আশা করি এই বছরের শেষ নাগাদ হয়তো হয়ে যাবে, যেটা আমরা দেখতে পাচ্ছি পেপার পত্রিকায় বা রেগুলেটরের সাথে কথাবার্তা বললে শোনা যাচ্ছে। আর একটা বিষয় জানতে চাইবো, সেটা হচ্ছে ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড নিয়ে। আপনি জানেন যে এটা একটা নতুন একটা অর্গানাইজেশন এবং এটা নিয়ে ডিএসসি কাজ করছে। এটার প্রারম্ভিকতা আপনার কাছে জানতে চাইবো যে আসলে মূলত এদের কাজটা কি এবং ইনভেস্টমেন্ট প্রসেসটাই কি পুঁজিবাজারে লিস্টিং এর জন্য? এটা ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড আসলে আমাদের দেশে অনেকটা নতুনই বলবো, দুই একটা অর্গানাইজেশন আছে ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড মেনটেন করছে। এইটারও কিন্তু আপনার এটা কালেকটিভ ইনভেস্টমেন্ট স্কিম, যদিও দ্যাট ইজ এ বিট ডিফারেন্ট, বাট অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট স্কিম নামে একটা আইন আমাদের রেগুলেটর কিছুদিন আগে কিন্তু এটা করেছে। তো সেখানে এটা আছে যে ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড ক্যান বি ফ্লোটেড, এবং সেটার কাজ হবে যে আপনার ইকুইটিতে পার্টিসিপেট করা। যদিও সেখানে আবার দুই ধরনের ফান্ড আছে, একটা হচ্ছে প্রাইভেট ইকুইটি ফান্ড, অ্যানাদার হচ্ছে ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড। তো ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড হচ্ছে যে 2 বছরের উপরের কোম্পানিগুলোতে ইনভেস্টমেন্টটা করলে সেটাকে আমরা ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড বলছি, বাট বোথ আর পার্টিসিপেটিং ইন দি ইকুইটি। পেইড আপ ক্যাপিটাল পরিমাণটা আসলে সীমাটা কি নির্ধারণ করা হয়েছে? হ্যাঁ, আইনে এটা আছে। এইটার জন্য যদি কেউ ফান্ড ম্যানেজার হতে চায়, তাহলে আপনার সেটা তার মিনিমাম পেইড আপ ক্যাপিটাল লাগবে 5 কোটি টাকা। কেউ যদি ফান্ড ম্যানেজার হতে চায় এই ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডের, আর অ্যাসেট ম্যানেজাররাও কিন্তু ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড ম্যানেজ করতে পারবে, তবে তার ফার্দার ক্যাপিটাল ইনফিউজ করতে হবে, তাকে আরও স্ট্রেংথেন করতে হবে তার ক্যাপিটাল বেসকে। আর এটা আসলে আপনার, আমি যদি খুব ইয়েতে বলি, ফ্লিমজি ওয়েতে বলি, যে এটা আপনার মার্চেন্ট ব্যাংকের একটা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ বলতে পারেন। কারণ মার্কেটে কিন্তু আসলে নানা রকমের আপনার ইন্টারমিডিয়ারিজ থাকছে, প্লেয়ার্স থাকছে। তো ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডটা কি করে, একটা কোম্পানিকে ফান্ডিং করছে টু মেক দ্যাট কোম্পানি এলিজিবল টু বি লিস্টেড উইথ দি ক্যাপিটাল মার্কেট। তো কি হচ্ছে, আমার মার্চেন্ট ব্যাংকসদের কিন্তু অ্যাক্টিভিটিতে এটা হেল্প করছে। কিন্তু সে একটা কোম্পানিকে ব্রিজ ফাইন্যান্সের মতো ফাইন্যান্স করবে, এবং তার একটা এক্সিট পলিসি সে মিউচুয়ালি অ্যাগ্রিড করে নেবে, করে সেটা লিস্টেড হবে। লিস্টেড হলে তার শেয়ারসটা তখন সে মার্কেটে ফেজ বাই ফেজ অফলোড করে কিন্তু সে এক্সিট। সেক্ষেত্রে তার ফুল ফান্ডিংটা কি আমরা ব্যাংক থেকে দেখতে পাবো, নাকি ফরেন কোন ইনভেস্টমেন্ট থেকে? যেহেতু ভেঞ্চার ক্যাপিটালের মূল মাদার কোম্পানি কিন্তু ফরেন হেল্পেই হচ্ছে। ফরেনটাতে একটা পার্ট থাকতে পারে এখনো, যেটা আছে যেমন আমাদের দেশে আমি একটা নাম বলতে পারি, ব্রামার অ্যান্ড পার্টনার, তারা কিন্তু এই যে ফ্রন্টিয়ার ফান্ড একটা, সম্ভবত এটা সুইডিশ ফান্ড, ওটা বিদেশি ফান্ডই, বাট ইনভেস্টমেন্ট হচ্ছে কিন্তু আমাদের দেশে। এবং ওইটার আপনার টার্মস অ্যান্ড কন্ডিশন তো আপনার ব্রামার অ্যান্ড পার্টনার অ্যান্ড দেন দি আদার যে ইনভেস্টি থাকবে বা যে প্রজেক্টে সে ইনভেস্ট করবে, তাদের সাথে অ্যাগ্রিড হয়ে কিন্তু তারা এখানে ইনভেস্টমেন্ট করবে, নট নেসেসারিলি যে এই ফান্ডটা আমার ব্যাংক থেকে নিয়ে এসে দিতে হবে। সেটা হচ্ছে ওই কোম্পানির রেসপন্সিবিলিটি, মিউচুয়াল ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড কোম্পানির রেসপন্সিবিলিটি। সে ফান্ডটা তার পেইড আপ ক্যাপিটাল থেকে দিবে, না সে বিদেশ থেকে ফান্ড জোগাড় করে দিবে, না ব্যাংক থেকে ফাইন্যান্স করে দিবে। সেক্ষেত্রে তার ক্যাটাগরিটা কিভাবে নির্ধারণ করা হবে, কোন ক্যাটাগরিতে সে পড়বে? এটা ওই যে আমি যেটা আগে বললাম যে প্রাইভেট ইকুইটি অ্যান্ড দেন দি ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড, দুটো ফান্ড এখানে আপনার ক্যাটাগরি করা আছে। ক্যাটাগরি আসলে এখানে 2 বছরের মধ্যের কোম্পানিতে যদি ইনভেস্টমেন্ট করা হয়, সেটাকে আমরা প্রাইভেট ইকুইটি ফান্ড বলছি। ওই ফান্ডটার যেটা লাইসেন্স নিতে হবে,
সেই ফান্ডের নাম হবে প্রাইভেট ইকুইটি ফান্ড। আর ইফ দি কোম্পানিজ এজ ইজ মোর দ্যান 2 ইয়ার্স, দেন ওই ক্ষেত্রে আমরা এটাকে ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড। রিস্ক ম্যানেজমেন্টের জায়গাটা যদি আমরা চিন্তা করে থাকি, সেক্ষেত্রে আপনার রিস্কের জায়গাটা আপনি এখানে কোন লেভেলে রয়েছে? হ্যাঁ, এইটা আসলে তো কিছুটা উইন উইন। তো আপনার একটা গ্রোয়িং কোম্পানিতে অ্যান্ড দেন প্রসপেক্টিভ কোম্পানিতে যদি ইনভেস্টমেন্ট করা হয় তাহলে তো ডেফিনেটলি লেস রিস্কি। এখানে ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডগুলোর রেসপন্সিবিলিটি রয়েছে সে কোন জায়গায় ইনভেস্ট করবে, সে ডেফিনেটলি সেটা রিস্ক অ্যাসেস করেই নেবে। এবং সেখানে তো টার্মস অ্যান্ড কন্ডিশন থাকছেই যে ইউ হ্যাভ টু ফ্লোট ইউর শেয়ার টু দি ক্যাপিটাল মার্কেট, এবং সে ওইখান থেকে কিভাবে এক্সিট রুটটা বেছে নেবে এটাও আপনার ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানিগুলো আগেই ডিফাইন করে নিচ্ছে। এক্ষেত্রে কিন্তু আসলে রিস্ক কারোর জন্য খুব বেশি থাকছে না, মিনিমাইজড থাকছে এবং ব্যালেন্সড রিস্ক। আমরা যদি ইনভেস্টমেন্টের জায়গাটা দেখি, যে ফরেন ইনভেস্টররা আমরা বেশিরভাগ দেখে থাকি যে আমাদের দেশে যখন কোনো কোম্পানিতে ইনভেস্টমেন্টে যায়, ওয়েল ম্যানেজড কোম্পানিতে তারা বেশি ইনভেস্টমেন্টে আসে। সেই জায়গা থেকে এটা কি ওয়েল ম্যানেজড কোম্পানির আওতায় পড়বে কিনা আপনার কি মনে হয়? এইগুলো তো আসলে কিছুটা তো অবশ্যই কিছু কর্পোরেট কালচার ওরা কিন্তু এনশিওর করানোর জন্য চেষ্টা করবে। ওই ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড কোম্পানি কিন্তু তার একজন প্রতিনিধি ওই কোম্পানির বোর্ডে রাখার চেষ্টা করবে। সেক্ষেত্রে কিন্তু অয়েল ম্যানেজডই হবে। কোম্পানিগুলো অয়েল ম্যানেজ না হলে তো একটা ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি ফান্ডিং করার জন্য আগে আসবে না। তারা প্রথমে তো দেখে নিবে অয়েল ম্যানেজড কিনা, সেটাকে আরো ফার্দার হাইটে নেওয়ার জন্য যা যা করা দরকার সেগুলো কিন্তু ওরা করার চেষ্টা করবে। প্রাইভেট ইকুইটি ফান্ড বা ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড নিয়ে এখনো পর্যন্ত আমরা সেরকম কোনো অগ্রগতি দেখিনি, এর আগে কখনো করা হয়নি। আপনার কি মনে হয় যে এটা সেই লেভেলে যেতে পারবে, এবং আর ডিএসসির পক্ষ থেকে যদি সক্ষমতাটা আরেকটু বাড়ানো হয় সেক্ষেত্রে, বা তাদের জায়গা থেকে যদি আরেকটু সহযোগিতা থাকে, তাহলে এই কোম্পানিগুলো বা এই সেক্টরটাকে আমরা টপ সেক্টরে দেখতে পাবো? হ্যাঁ, এটা তো এখনো বলা যায় গ্রোয়িং বা আরেকটু আপনার লেসার স্টেজে আছে। এইটা কিন্তু অনেক দূর যাবে, আরও আপনার বেশ ভালো পথ যাওয়ার মতো স্কোপ রয়েছে ভেঞ্চার ক্যাপিটাল। কারণ আমাদের দেশে আমরা তো ফাইন্যান্স করি ফ্রম দি ব্যাংক অর ফরেন ফান্ড, হ্যাঁ, ইনস্টিটিউশনাল বরোইং যেটাকে আমরা বলি। বাট ভেঞ্চার ক্যাপিটালের মাধ্যমে যদি আপনার ফান্ডিংটা করা হয় তাহলে এটা কিন্তু লেস কস্টলি হবে। আচ্ছা, আর যেটা আপনি আগে বললেন যে লেস কস্টলি যেটা বললেন, কেন, কোন দিক থেকে? এটা তো ইকুইটিতে পার্টিসিপেট করলো সে। তো ইকুইটির কস্ট সব সময় কিন্তু কম। সেখানে যদিও এটা মিউচুয়ালি যে টার্মস এন্ড কন্ডিশনে এগ্রিড হবে সেটার উপর ডিপেন্ড করবে, কিন্তু এখানে আপনার প্রফিট হলেই তো সে তার ফাইন্যান্সার যে ভেঞ্চার ক্যাপিটাল যে দিল তাকে সে কস্ট বিয়ার করবে, আর প্রফিট না হলে তো তার কোশ্চেন আসছে না। এই পথে কিন্তু আপনার এটা লেস কস্টলি। জনাব মোশাররফ হোসেন, আমরা একদম শেষের দিকে রয়েছি, বিনিয়োগকারীদের জন্য যদি আপনার কোনো পরামর্শ থেকে থাকে। বারবার তো আমরা সব একই বলি যে ফান্ডামেন্টাল দেখে এবং সময় বুঝে বিনিয়োগ করা, কারণ কিছু সুইং থাকে মার্কেটে আপ অ্যান্ড ডাউন, এইটাকে কনসিডার করে এবং ফান্ডামেন্টাল যে আপনার ক্লুজগুলো আছে, যে রেশিওসগুলো আছে সেগুলো ভালো করে অ্যানালাইসিস করে তারপর বিনিয়োগ করা। এবং সামনে আপনার ডিসেম্বর ক্লোজিং এর ভালো স্টকস দেখে যদি বিনিয়োগ করা হয় ডেফিনেটলি। অনেক কোম্পানি ডিভিডেন্ডের মৌসুম, এখন ডিভিডেন্ডে আসবে, সেই জায়গাগুলো দেখে আসলে বিনিয়োগকারীদের আসলে ডিসিশন নেওয়া উচিত। জনাব মোশাররফ হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। আসলে সময় স্বল্পতার জন্য আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকেও ধন্যবাদ। আমন্ত্রণ পরে সংবাদে সাথেই থাকবেন।